প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য যে ডেডিকেটেড এক্সাম ব্যাচ আছে, এই এক্সাম ব্যাচের বায়োলজির যে প্রথম এক্সামটা ছিল, ওই এক্সামটার কোশ্চেনগুলো সলভ করব এবং দেখার চেষ্টা করব যে প্রশ্নগুলো আসলে কোন কোন সোর্স থেকে আমরা দিচ্ছিলাম। ঠিক আছে? তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা বলছে প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল। তো এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমাদের বইয়ের এই যে 14 নম্বর পৃষ্ঠা আছে আবুল হাসান স্যারের, এই পেজটা থেকে প্রশ্নটা আসছে। এখানে তোমরা যদি একটু নিচের দিকে আসো তাহলে দেখবা এই যে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে কোষ ঝিল্লিটি অনেকটা তরল পদার্থের ন্যায় আচরণ করে। তাহলে এটাও অনেক সময় তোমার প্রশ্ন দিয়ে দিতে পারে যে কোষ ঝিল্লিটি অনেক সময় তরল পদার্থের, তাহলে তরল পদার্থের ন্যায় আচরণ করে কোনটি? কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির তো অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে হচ্ছে লিপিড অণুগুলো তরল পদার্থের ন্যায় ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করতে পারে। পাশাপাশি তারা পাশে ব্যাপ্ত হতে পারে এবং অক্ষ বরাবর ঘুরতে পারে। একে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। মানে এই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হচ্ছে দেখা যায় কোথায়? এই কোষ ঝিল্লিতে। এই লাইনটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে কি কি ধরনের পরিবর্তন হয়? এখানে স্থান পরিবর্তন করে, পাশে ব্যাপ্ত হইতে পারে, আবার অক্ষ বরাবর ঘুরতেও পারে। তাহলে এই জায়গাটা থেকেই তোমার 3 ধরনের প্রশ্ন হইতে পারে। এই জায়গাটা একটু ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে আমাদের লিপিড অণু। আমরা যদি একটু উপরের দিকে উঠি তাহলে দেখো যে প্লাজমা মেমব্রেন এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? এটা হচ্ছে লিপিড। তো দেখো, এই পেজটা থেকে তোমাদের কিন্তু আরো বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন মেমব্রেন প্রোটিন কয় প্রকার? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন হবে কি? যে ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত থাকে। মানে এটা যদি তোমার ঝিল্লিটা হয়, ধরো এটা যদি তোমার ঝিল্লিটা হয়, তাহলে এই বরাবর এটা দুইটা ঝিল্লিকেই ক্রস করে যাবে। এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল। পেরিফেরাল বা হচ্ছে বাহ্যিক প্রোটিন, এগুলো ঝিল্লির সারফেসে হালকাভাবে অবস্থান করে। আর এক ধরনের প্রোটিন আছে যেটা এরকম সারফেসটার উপরে বসে থাকে, এটাকে বলা হচ্ছে পেরিফেরাল বা হচ্ছে বাহ্যিক প্রোটিন। 3 নম্বর প্রোটিন হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এগুলা লিপিডের কোরে সম্পৃক্ত থাকে, মানে লিপিডের সাথে যুক্ত থাকে আর কি। তাহলে এইটাকে বলা হচ্ছে, এই ধরনের 3 ধরনের তোমার হচ্ছে প্রোটিন কোষঝিল্লিতে দেখা যায়। এই ছাড়া এখান থেকে আর কি প্রশ্ন করতে পারে? আমরা একটু যদি নিচের দিকে যাই, নিচের দিকে দিয়ে এখানে একটা লাইন আছে দেখো, যে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স তৈরি করে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে গ্লাইকোক্যালিক্স হিসেবে কাজ করে কোনটা কোনটা। ওকে, তারপরে এখানে তোমাদের আরো প্রশ্ন হইতে পারে যে এই যে কোলেস্টেরলগুলো, এগুলো কোথায় থাকে? এগুলো ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে অবস্থান করে। তারপরে আর কি জানা দরকার এখান থেকে আমাদের? এই যে এইটা, একটা কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 ভাগই হচ্ছে কেমন? লিপিড। তারপরে আর কি জানা দরকার? যে এখানে কয় ধরনের ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে? 5 ধরনের। এর মধ্যে সবচেয়ে সরল কোনটা, সবচেয়ে জটিল কোনটা? এই সবচেয়ে জটিলটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 2018 সালে চলে আসছে। কথা বুঝছো? তাহলে যেহেতু জটিলটা আসছে, তোমাদের বেলায় সরলটা দিয়ে দিতে পারে। তো তোমাদের কাজ হবে যেটা, এই যে পেজটা পড়লা, এখানকার প্রশ্নটা তো সমাধান করবাই। আমি এখানে যে এক্সপ্লেনেশনটা অ্যাড করে দিছি, ওই পেজটার যেই যে লাইনগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমি দাগাই দিছি। তোমরা ওই লাইনগুলো একবার করে চোখ বুলাই নিবা। ঠিক আছে? মনে না থাক, জাস্ট একবার তুমি পড়ে যাও। পরীক্ষায় যখন অপশনগুলো দেখবা তুমি, এগুলো অটোমেটিক তোমার মনে চলে আসবে। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটাতে যাই। গ্লাইকোক্যালিক্স গঠিত হয় কোন উপাদান নিয়ে? এই যে দেখো, একটু আগে যে প্রশ্নটা দেখালাম, এটা এখানে চলে আসছে। গ্লাইকোপ্রোটিন আর হচ্ছে গ্লাইকোলিপিড। তারপর হচ্ছে থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? তো থাইলাকয়েড হচ্ছে তোমার কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। এটা কোথা থেকে প্রশ্নটা হয়েছে? আমরা যদি আবুল হাসান স্যারের বইয়ে যাই, এখানকার 27 নম্বর পৃষ্ঠায় তুমি দেখবা, প্রথমে তোমাদের জানতে হবে যে এই যে একটা ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টে কি কি থাকে। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে তোমার জানতে হবে। যেমন প্রথমে হচ্ছে কি, একটা মেমব্রেন থাকে, তারপর হচ্ছে স্ট্রোমা থাকে, তারপর হচ্ছে থাইলাকয়েড ও গ্রানাম থাকে। এই যে এখান থেকে প্রশ্নটা আসছে যে থাইলাকয়েড কোথায় থাকে। তাহলে এখানকার সবগুলা পার্টসের নাম তোমার ভালো করে পড়ে নিতে হবে। পাশাপাশি এখান থেকে আরো কি কি প্রশ্ন হতে পারে? থাইলাকয়েড যে মেমব্রেনটা আছে, এই থাইলাকয়েড মেমব্রেনে, এটা থাইলাকয়েড, এটা যে মেমব্রেনগুলো আছে, এই মেমব্রেনগুলোতে আলোক নির্ভর বিক্রিয়াগুলো ঘটে। আলোক নির্ভর বিক্রিয়া কোনটা? তোমরা সালোক সংশ্লেষণের বেলায়, দিনের বেলায় যে বিক্রিয়াগুলো ঘটে, আলোর উপস্থিতিতে যে বিক্রিয়াগুলো ঘটে, তাদেরকে বলা হয় আলোক নির্ভর বিক্রিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, কারণ এইটা আমাদের আরেকটা অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। এখানে জাস্ট একটা লাইন বলে দিছে, এই লাইনটা ইনফরমেশন হিসেবে আমাদের জেনে নিতে হবে। এরপরে দেখো, এই যে এইটার যে স্ট্রোমাটা আছে, এই যে তরল পদার্থ যেগুলো, তরলের মতো যে জিনিসগুলো আছে, এটা হচ্ছে তোমার স্ট্রোমা। এই যে তরলটাকে স্ট্রোমা বলে। তো এই স্ট্রোমাটার ভিতরে ডিএনএ আরএনএও থাকে। দেখো, নর্মালি ডিএনএ আরএনএ কোথায় থাকার কথা? নিউক্লিয়াসে থাকার কথা। বাট ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া এই দুইটা অঙ্গাণু হচ্ছে এমন যাদের নিজস্ব ডিএনএ আছে। ঠিক আছে? এটা থেকে প্রশ্নটা আসতে পারে।
তারপর এই স্ট্রোমাতে আর কি ঘটে, এই যে C3 আর C4 যে চক্রগুলো আছে ওই চক্রগুলো এখানে ঘটে, কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ C3 আর C4 স্ট্রোমাতে ঘটে থাকে। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তারপর এখানে এই যে কোন ধরনের ক্লোরোফিল থাকে এটাও এখানে তোমার জানা দরকার। তারপর কোয়ান্টোসোম কি জিনিস এটাও জানা দরকার। তারপর ফটোসিনথেটিক ইউনিট কোথায় থাকে এটাও দরকার। তারপর কার কার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আর রাইবোজোম থাকে এটাও জানা দরকার, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্টের জিনোমে কত কিলো বেস থাকে, কতগুলো বেস থাকে ATGCর মতো, তো ওইটা হচ্ছে তোমার একটু পড়ে নিলে ভালো। মানে ব্যাপারটা হচ্ছে এমন না তুমি মুখস্থ করবা, ব্যাপারটা এমন না, তুমি জিনিসটা পড়ো, ওটার সাথে পরিচিত থাকো, পরীক্ষা হলে যখন অপশনগুলো দেখবা তুমি এটা অটো চিনতে পারবা, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটাতে যাই। এখানে বলছে হচ্ছে ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়। তো এটা কোথা থেকে আসছে দেখো, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে কাজগুলো দেওয়া আছে তুমি দেখবা এখানে মাইটোকন্ড্রিয়ার কাজ, এখানে একটা লাইন আছে, এটা হচ্ছে শ্বসনের বিভিন্ন পর্যায়ে যেমন ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট ও অক্সিডেটিভ ফসফোরিলেশন সম্পন্ন হয়, এই লাইনটা থেকে এই প্রশ্নটা আসছে। ওকে, তো এছাড়াও এই পেজটাতে এতগুলা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এই পাতাটা তোমার খেয়ে ফেলতে হবে, এখান থেকে একটা প্রশ্ন বলতে পারো তুমি আসবেই। এটার পার্টসগুলো জানবা যে এখানে কি কি পার্টস থাকে, তারপরে হচ্ছে এখানে যে লিপিড থাকে তার কত পার্সেন্ট ফসফোলিপিড, 90%, মেডিকেলে 2010 সালে চলে আসছে। তারপরে এই যে কার্ডিওলিপিন পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে, এটা খুব ইম্পর্টেন্ট। কার্ডিও মানেই হচ্ছে হার্ট, তার মানে আমাদের হার্ট রিলেটেড একটা কিছু একটা হবে। তারপরে হচ্ছে ধরো শক্তি উৎপাদন করা তার কাজ। ওকে, তারপরে এখানে হচ্ছে এই যে টাইপ 1 ডায়াবেটিস কার কারণে হয়, এটা হচ্ছে তোমার ডেন্টালে 2018 সালে আসছে। তারপরে হচ্ছে এখানে অ্যান্ডোসিম্বায়ন্ট, অ্যান্ডোসিম্বায়ন্ট মানে কি বলতো, এটা ভাঙাইলে কি হয়, অ্যান্ডো মানে হচ্ছে ভিতরে, সিম্বায়ন্ট মানে কি, সিম্বায়োসিস থেকে আসছে হচ্ছে সিম্বায়ন্ট, তাহলে সিম্বায়োসিস মানে হচ্ছে সহ অবস্থান করবে। তো এই দুইটা করছে কি, একটা ইউক্যারিক ব্যাকটেরিয়ার শরীরে এই ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া ঢুকে গেছে, ঢুকে এখন সবাই একসাথে থাকতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্ডোসিম্বায়ন্ট। তাহলে অ্যান্ডোসিম্বায়ন্ট হিসেবে কে কে কাজ করে, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া। এই দুইটা আগে পৃথক দুইটা ব্যাকটেরিয়া ছিল, ওই দুইটা ব্যাকটেরিয়া অন্য একটা ব্যাকটেরিয়ার শরীরে ঢুকে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, এখান থেকে প্রশ্নটা আসতে পারে। তো এই পাতাটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো মতো পড়বা। এরপরে দেখো শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটা। শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া, বাট শক্তি রূপান্তর করে কে, চলো দেখি, ক্লোরোপ্লাস্ট। তো এখানে ক্লোরোপ্লাস্টের যে অংশটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এই পেজটাও তুমি খুব ভালো করে পড়বা, এখান থেকেও একটা কোশ্চেন হবেই। তোমার যতগুলো অঙ্গাণু আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো এখান থেকে যেমন এখানে একটা লাইন বসে দেখো যে ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে রান্নাঘর, কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়, এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু, এই লাইনটা থেকেই প্রশ্নটা আসছে। তারপরে হচ্ছে দেখো যে এইটার যে আকারগুলা, যেমন ক্লামাইডোমোনাসে তোমার পেয়ালাকৃতি থাকে, সর্পিলাকার থাকে হচ্ছে স্পাইরোগাইরা, জালিকাকার থাকে হচ্ছে কোথায়, অইরোগোনিয়াম, তারপর তারকাকার থাকে জিগনেমা, ফিতা বা আংটি অথবা গার্ডল সেপ্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ এটা তোমাদের বইয়ে আছে, মানে একদম বিস্তারিত আলোচনা আছে। সো এখান থেকে মেডিকেলে 2015 সালে প্রশ্নটা আসছিল। তারপর সর্পিলাকারটা আসছিল হচ্ছে জিএসটিতে 2021 সালে। আমি এখানে যেটা করছি তোমাদের এই পেজটাতে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে ওগুলো দাগাই দেওয়ার চেষ্টা করছি, তোমরা ওই জায়গাগুলো ভালো মতো পড়ে নিবা, তাহলেই তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো সব ধরনের কোষে পাওয়া যায় কোনটি, রাইবোসোম। কেন এটা পাওয়া যায়, কারণ দুনিয়ায় যতগুলো মানে কোষ আছে সকল কোষের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য প্রোটিনের দরকার পড়ে, আর প্রোটিন তৈরি হওয়ার জন্য রাইবোসোম দরকার, এই জন্য যতগুলো জীবকোষ আছে তার শরীরে রাইবোসোম পাওয়া যাবেই। তো এই কথাটাই তোমার এখানে বলছে দেখো যে আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় প্রকার কোষে রাইবোসোম উপস্থিত থাকার কারণে রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলে। এটা কোথায় পাবা, এটা হচ্ছে তোমাদের আবুল হাসান স্যারের বই 17 নম্বর পৃষ্ঠার একটা লাইন আর কি, ঠিক আছে। তোমাদের বই হয়তো একটা পৃষ্ঠা আগে পরে হইতে পারে। তো এই পৃষ্ঠাটা থেকেও তোমার বেশ কিছু জিনিস জানার দরকার আছে, যেমন এইটা কোথায় থাকে, এটা থাকে হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উভয় দিকে এগুলা হচ্ছে সারিবদ্ধভাবে থাকে। প্লাস এটার কাজ কি, এটার কাজ হচ্ছে তোমার প্রোটিন তৈরি করা। তারপর হচ্ছে এটা রাইবোজোমের কোনো আবরণী নাই, তাহলে এটা এমন একটা অঙ্গাণু যার বাইরে কোনো আবরণী থাকে না। তো পরীক্ষায় এটা প্রশ্ন আসে যে নিচের কোনটি আবরণী বিহীন অঙ্গাণু। এটার একটা লিস্ট আছে তোমাদের বইয়ে, ওই অঙ্গাণুগুলোর শেষে, ওখান থেকে তুমি পুরো লিস্টটাই দেখে নিবা যে কার শরীরে পর্দা আছে কার শরীরে পর্দা নাই। ওকে, তো জিনিসটা ভালো করে দেখবা। তারপরে জর্জ প্যালেট হচ্ছে এটা আবিষ্কার করছে, এটাও খুব ইম্পর্টেন্ট, যেহেতু রাইবোজোম খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। তুমি বলতে পারো যে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার পরে তৃতীয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্গাণু হচ্ছে আমাদের এই রাইবোজোম, তো এটাও খুব গুরুত্ব দিয়ে পড়া দরকার। আচ্ছা,
তারপর বলছে কি কোষের পিএইচ, অভ্যন্তরের পিএইচ রক্ষা করে কে? এই প্রশ্নটা আসছে হচ্ছে কোথা থেকে দেখো, এটা ঢাকা বোর্ডে 2017 সালের একটা প্রশ্ন। এই যে এরা কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে। তো তুমি দেখো এই প্রশ্নটা ঢাকা বোর্ডে 17 সালে আসছিল, মেডিকেলে ওই প্রশ্নটা আবার 21 সালে তুলে দিছে। তার মানে মেডিকেলেও বোর্ডের প্রশ্নগুলো হুবহু তুলে দেয়। ঠিক আছে, বোর্ডের প্রশ্ন পড়লে তোমার সব পড়া হয়ে যায়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এরপরে আসা হচ্ছে এই পেজটাতে আরো কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, যেমন এখানে নিউক্লিয়াসের ব্যাপারে অনেকগুলো আলোচনা আছে। যেমন নিউক্লিয়াসকে কি বলা হয়, এখানে হচ্ছে কোষের প্রাণকেন্দ্র বা হচ্ছে কেন্দ্রিকা বলা হয়। ঠিক আছে, তারপরে এখানে এই যে কোন কোন কোষে তোমার কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। তারপর কোন কোন কোষে বা কোন কোন জীবে তোমার হচ্ছে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, ভাউচারিয়া, বট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া। তারপর সিনোসাইট জিনিসটা কি, তারপর হচ্ছে শুক্রাণুতে কত % নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এই যেমন কোষের মস্তিষ্ক বলা হয় কাকে, এটা হচ্ছে তোমার কি মেডিকেলের 2022 সালে আসছিল। ঠিক আছে, তারপর হচ্ছে এইখানে যেটা আছে এটার যে আবরণ, এটা নিউক্লিয়ার অ্যানভেলপ, যেটা এটা একটা ইউনিক অ্যানভেলপ, এইরকম অ্যানভেলপ অন্য কোথাও পাওয়া যায় না। ঠিক আছে, তো এই লাইনগুলো ছিল এখানকার ইম্পর্টেন্ট লাইন, আমি লাইনগুলো দাগাই দিছি, তোমরা আসে কি করবা এই লাইনগুলো একবার করে দেখে নিবা। তারপর হচ্ছে কোষের বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে গলজি বস্তু থেকে, দিনাজপুর বোর্ড 2017 সালের কোশ্চেন। এখানে দেখো গলজি বস্তুর যে কাজটা আছে, এই জায়গা থেকে এত বেশি প্রশ্ন আসে মানে কল্পনার বাইরে, বিশেষ করে মেডিকেলে। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আসছে মেডিকেলে, এই পুরো জায়গাটা তোমাদের খেয়ে ফেলতে হবে। পাশাপাশি এই যে লাইসোজোমের যে পার্টটা আছে, এই লাইসোজোমের পার্টটা তোমাদের পড়ে নিতে হবে। আচ্ছা, তারপরে আসো স্টেবিলাইজার আর লেবিলাইজার নিয়ে নিম্নের কোন অঙ্গাণুর বৈশিষ্ট্য। দেখো এই জিনিসটা কিন্তু এখান থেকেই আসছে তোমাদের। এখানে আমি পড়তে বললাম এটার সাথে নিচেরটা পড়তে বললাম, দেখো নিচের প্রশ্নটা কিন্তু এখান থেকে চলে আসছে। এই যে স্টেবিলাইজার আর হচ্ছে লেবিলাইজার, স্টেবিলাইজার কারা, লেবিলাইজার কারা, এদের কাজটা কি ভালো করে পড়ে নিবা। ঠিক আছে, তারপরে লাইসোজোমের কাজগুলোও খুব ইম্পর্টেন্ট, এখানে জাস্ট কয়েকটা আসছে, পরের পেজটাতে আরও আছে, সবগুলো ভালো করে পড়ে ফেলবা, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো আমাদের কি বলছে, যে আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট। দেখো এটা একটু আগে পড়ে আসছি আমরা, ইউরোথ্রিক্সে কি পাওয়া যায়, আংটি আকৃতির বা গার্ডল সেট বা ফিতা আকৃতির বা বেল্ট আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। আচ্ছা, তো তারপরে প্রশ্নটা দেখো, যে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কাকে? এই কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে তোমার কি, এই যে এখানে দেখো, এই যে তাই গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তো এখানে কিন্তু একটু আগে আমরা একটা জিনিস পড়ছি, ওটা ছিল কি কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা, আর এটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তো এই দুটার মধ্যে খুবই কনফিউশন তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য তোমাদের যেটা করতে হবে, কে শক্তি উৎপাদন করে, কে শক্তি রূপান্তর করে, আর কাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, এইরকম যে বিশেষ বিশেষ নামগুলো আছে, ডাক নামগুলো আছে, এই ডাক নামগুলো তোমার ভালো করে পড়তে হবে। এই ডাক নামগুলো থেকে একটা কোশ্চেন তুমি মাস্ট কমন পাবা। ঠিক আছে, তাহলে আমি তোমাকে এভাবেই দেখাইলাম, আর দেখাচ্ছি না, কারণ পুরো যে 50টা প্রশ্ন আছে, 50টা প্রশ্ন এভাবে আমি কি করছি, তোমরা সলিউশনটাতে যাবা, সলিউশনটাতে গেলে মানে তোমাদের পার্টিসিপেটেড এক্সাম সেকশনটাতে গেলে এই এক্সামটা তুমি দেখতে পাবা, যেটা তুমি দিয়ে ফেলছো অলরেডি। আর এখানে প্রতিটা প্রশ্নের কি করতে পারবা, এরকম এই যে সলিউশনটা আছে, একদম মূল বইয়ের যে পৃষ্ঠাটা ওইটা আমি দিয়ে দিছি। তাহলে মেইন যে প্রশ্নটা আসছে, ওই প্রশ্নটা কোথা থেকে আসছে, ওর আশপাশে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে ওগুলোও একটু পড়ে ফেলো। ঠিক আছে, তো 50টা পৃষ্ঠা পড়ে ফেললে তুমি দেখবা যে 50টা প্রশ্নের সাথে তোমার 50টা পৃষ্ঠা পড়া হয়ে যাবে। আর এই 50টা প্রশ্ন পড়তে গিয়ে আরও তুমি 300-400 প্রশ্ন তোমার একসাথে পড়া হয়ে যাবে। ঠিক আছে, এভাবে একবার এই প্রশ্নটা দেখে নাও, তোমাদের অনেক উপকার হবে। ওকে, তো আমাদের দেখা হবে পরবর্তী কি বলবো যে পরবর্তী সলিউশন নিয়ে। এর মাঝে তোমরা যদি হচ্ছে নতুন কেউ এই ভিডিও দেখে থাকো, তাহলে তোমরা যদি এক্সাম দিতে চাও এরকম, আমার একটা এক্সাম ব্যাচ এখন রানিং আছে, তোমরা ওই এক্সাম ব্যাচটা ট্রাই করে দেখতে পারো। আর যে কয়দিন আছে এই কয়দিনে তোমার যদি ঢাকা ইউনিভার্সিটি, তারপর মেডিকেল এবং বোর্ডের সকল প্রশ্ন যদি সুন্দর করে সাজানো অবস্থায় পেতে চাও, তাহলে আমার একটা ফুল কোর্স আছে, যে কোর্সটার সাথে আবার এক্সাম ব্যাচটা ফ্রি দিচ্ছি, তোমরা ওটা ট্রাই করে দেখতে পারো।